BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of BBC বাংলা। এখন রাত 10:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ফাইজার আর বায়োএনটেকের তৈরি করা করোনা ভাইরাসের টিকা 95% কার্যকর এবং নিরাপদ। সর্বশেষ পরীক্ষার পর তথ্য। বাংলাদেশে 50,000 মেট্রিক টন চাল আমদানি করার জন্য টেন্ডার ঘোষণা করেছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশটিকে হঠাৎ চাল আমদানি করতে হচ্ছে কেন? পুরোর যে আমাদের সংগ্রহের লক্ষ্য ছিল খাদ্য মন্ত্রণালয়ে, তারা সেটা সংগ্রহ করতে পারে না। যে মজুদ ছিল সেটা কমে গিয়েছে। করোনা মহামারীর কারণে আমাদেরকে অনেক এবার সরকারকে বিনামূল্যে খাদ্য দিতে হয়েছে। এই প্রেক্ষিতে আমরা মনে করছি যে চাল আমাদেরকে আমদানি করতেই হবে। শুনবেন এ নিয়ে আরও থাকবে বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে স্বাস্থ্য বিষয়ে ফোন ইন। এসব নিয়েই বিবিসি বাংলার পরিক্রমা। তবে শুরুতেই এখনকার বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। ওষুধ কোম্পানি ফাইজার ও বায়োএনটেকের যৌথভাবে তৈরি করোনা ভাইরাস টিকার চূড়ান্ত পরীক্ষার পর দেখা গেছে তা শতকরা 95% কার্যকর এবং নিরাপদ। সারা বিশ্বের চিকিৎসা কর্তৃপক্ষগুলো এখন কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে এই টিকা অনুমোদন করার প্রক্রিয়া শুরু করতে পারবে। বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর মানুষের উপর এই টিকা পরীক্ষা করে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান স্টিভ ডিকসন 2 বছর ধরে বসিয়ে রাখা বোয়িং 737 ম্যাক্স বিমানগুলোকে আবার ওড়ার অনুমতি দিয়ে এক আদেশে স্বাক্ষর করেছেন। মিস্টার ডিকসন বলেন তিনি শতকরা 100% নিশ্চিত যে এই বিমান ওড়ানো এখন নিরাপদ। 2 বছর আগে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় এ জাতীয় দুটি বিমান বিধ্বস্ত হয়ে মোট 346 জন মারা যাবার পর 737 ম্যাক্স উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছিল। করোনা ভাইরাস মহামারী সামাল দিতে ইউরোপ যখন হিমশিম খাচ্ছে, তখন পোল্যান্ডে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে। পোলিশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় 603 জনের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে বর্তমান সংক্রমণের হার গত এপ্রিলের প্রথম দফার সংক্রমণের চেয়ে 30 গুণ বেশি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার পদ্ধতিতে সংস্কারের দাবিতে আজ হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা সংবিধান সংশোধন করে রাজতন্ত্রের ক্ষমতা কমানোর দাবি করছেন। ইরাক এবং সৌদি আরব গত 30 বছরের মধ্যে প্রথমবারের মতো আবার সীমান্ত ক্রসিংটি খুলে দিয়েছে। এই মরু ক্রসিং দিয়ে পণ্য এবং মানুষ যাতায়াতের অনুমোদন ইঙ্গিত করছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। 1990 সালে কুয়েতে সাদ্দাম হোসেনের সামরিক অভিযানের পর সৌদি আরব ইরাকের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা করায় শীর্ষ একজন নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর ভুল মন্তব্য করার অভিযোগ এনে সাইবার ও অবকাঠামোর নিরাপত্তা এজেন্সির প্রধান ক্রিস ক্রেপসকে বরখাস্ত করেন তিনি। 3 নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজিত হলেও মিস্টার ট্রাম্প তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে এর পক্ষে তিনি কোনো তথ্য প্রমাণ দেননি। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। শ্রোতাদের শুরুতেই জানিয়ে রাখি যে পরিক্রমায় আজ রয়েছে ফোন ইন। এতে কিডনি, প্রোস্টেট সহ ইউরোলজি বিষয়ক আপনাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফজল নাসের। শুনতে পাবেন একটু পরেই। তবে আজকের আরও কিছু খবর শুরুতেই। বাংলাদেশে 50,000 মেট্রিক টন চাল আমদানি করার জন্য টেন্ডার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত 3 বছরের মধ্যে চাল আমদানির সিদ্ধান্ত এটাই প্রথম। তবে সরকার বলছে যে মোট 5 লাখ মেট্রিক টন চাল আমদানি করার পরিকল্পনা করা হয়েছে এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও এই মৌসুমে
পর্যাপ্ত পরিমাণের ধান সংগ্রহ করতে না পারা এবং মজুদ কমে যাওয়ার কারণেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থনীতিবিদরা বলছেন যে বাজারে চালের দাম স্থিতিশীল রাখার স্বার্থে এ ধরনের পদক্ষেপ দরকারি। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদনে। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ বছরে ৩.৫ কোটি লাখ টন ধান উৎপাদন করে থাকে। সেদিক থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ চালের চাহিদা মেটানোর ক্ষেত্রে গত ৩ বছরে স্বয়ংসম্পূর্ণই ছিল। কিন্তু চলতি বছরের ১৬ই নভেম্বর সরকার ৫০,০০০ টন চাল আমদানি করতে টেন্ডার ঘোষণা দেয়। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন, সব মিলিয়ে ৫ লাখ টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। কিছু চাল আমাদেরকে আমদানি করতেই হবে, সেটা সীমিত পরিমাণ ৫-৬ লক্ষ টন চাল। এটার একটা উচ্চ পর্যায়ের মিটিং এ আমাদের সিদ্ধান্ত হয়েছে। আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি আছে, সেই কমিটিরও মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু চাল আমরা আমদানি করব এবং সেই পরিকল্পনার আওতায় এই ৫০,০০০ টনের চালের টেন্ডার খাদ্য মন্ত্রণালয় দিয়েছে। পর্যায়ক্রমে আরো চাল কিনতে থাকবে তারা। ধান উৎপাদনের মৌসুম অনুযায়ী ২-১ সপ্তাহের মধ্যেই আমন ধান উঠতে শুরু করবে। এমন সময়ে সরকার কেন চাল আমদানি করতে চাইছে, এমন প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী জানান, চলতি বছর ৩৬টি জেলায় দীর্ঘ সময় ধরে বন্যা এবং অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে আমনের উৎপাদন ১৫% কম হতে পারে। এছাড়া গত ধানের মৌসুমেও সরকারের বেঁধে দেয়া দামের তুলনায় বাজার দর বেশি থাকায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় ২০ লাখ টনের মতো থাকলেও সংগ্রহ করা গেছে এর মাত্র অর্ধেক। আর কোভিডের কারণে ন্যায্য মূল্যে চাল বিক্রি এবং বিনামূল্যে দরিদ্র এবং নিম্নবিত্তদের মাঝে চাল বিতরণের কারণে সরকারি মজুদও কমে এসেছে। এসব কারণেই চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। চালের দাম একটু কম থাকাতে আমরা বুড়োর যে আমাদের সংগ্রহের লক্ষ্য ছিল খাদ্য মন্ত্রণালয়ে, তারা সেটা সংগ্রহ করতে পারে নাই। এতে করে আমাদের খাদ্যের যে মজুদ ছিল সেটা কমে গিয়েছে। করোনা মহামারীর কারণে আমাদেরকে অনেক এবার সরকারকে বিনামূল্যে খাদ্য দিতে হয়েছে। গুদামের যে খাবার ছিল সেটা অনেক কমে গিয়েছে। আমনেও আমাদের যে লক্ষ্যমাত্রা, এটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে লক্ষ্যমাত্রা সম্ভব না। তো এই প্রেক্ষিতে আমরা মনে করছি যে চাল আমাদেরকে আমদানি করতেই হবে। এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের করা এক প্রতিবেদন বলছে, বন্যা, ঘূর্ণিঝড় আম্পান আর অতিবৃষ্টির কারণে এবছর বাংলাদেশে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় ধান উৎপাদিত হয়নি। সেই সাথে কোভিডকালীন এবং পরবর্তী সময়ে মানুষের ভাত খাওয়ার পরিমাণ বেড়ে গেছে, ফলে বেড়েছে চালের চাহিদাও। পুষ্টিবিদরা বলছেন, করোনাকালীন সময়ে অন্য খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ ভাতের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য এবং পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক নাজমা শাহিন। এখন যেহেতু অন্য জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের ইনকাম কমে গেছে, তারা এখন ডাইভার্সিফাইড ফুড এফোর্ড করতে পারছে না, যার ফলে আবার তাদের রাইসের ডিপেন্ডেন্সিটা বাড়তেছে। এখন তাকে তো পেট ভরাতে হবে, তো সে পেট ভরাতে যে বিভিন্ন ধরনের খাবার ফুড এফোর্ড করতে পারছে না, তো সেই ক্ষেত্রে তখন রাইসটাই খায়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের খাদ্য ভাণ্ডারে ১৫ থেকে ১৬ লাখ মেট্রিক টন চালের মজুদ থাকা উচিত, কিন্তু চলতি বছর এটি কমে ৮ লাখ মেট্রিক টনে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে যাতে চালের দাম বাড়িয়ে দিতে না পারে, তার জন্য সরকারকে মজুদ বাড়াতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, চালের দাম নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর হাতের নাগালে রাখতে হলেও এই মুহূর্তে আমদানি করাটা জরুরি। আমদানিটা যদি আরেকটু আগে তারা চিন্তা করতেন, তাহলে কিন্তু বাজারে এই অস্থিতিশীলতাটা হয়তো কম হতো। অনেকেরই আয় কমে গেছে, এরকম একটা সময় বাজারে চালের মূল্য প্রায় ৩০% বৃদ্ধি, এটা তো স্বল্প এবং নিম্ন মধ্যবিত্তের উপরে বেশ বড় একটা চাপ সৃষ্টি করেছে। আমদানি করে রিজার্ভটা বাড়ানো এবং সরকারের কিছু ওপেন মার্কেট সেল ইত্যাদি করা, সেফটি নেট প্রোগ্রামে চাল বিতরণ আরো বেশি করা, এগুলোর একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এদিকে চাল আমদানির সিদ্ধান্ত কৃষকদের ধানের দাম পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে কিনা, এমন আশঙ্কা নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা থেকে মুন্নি আক্তারের প্রতিবেদন। ভারতের বিহার রাজ্যের নির্বাচনে বামপন্থীদের ভালো ফলাফলের পর সকলেরই নজর এখন পশ্চিমবঙ্গ রাজ্যের দিকে। এক সময়ের বাম ঘাঁটি বলে পরিচিত পশ্চিমবঙ্গে তারা হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করতে পারবে কিনা, এই নিয়ে চর্চার মধ্যেই বাম দলগুলোর মধ্যে নীতিগত প্রশ্নে মতবিরোধ সামনে আসতে শুরু করেছে। নকশালপন্থী সিপিআইএমএল লিবারেশন বলছে যে বিজেপি পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বামপন্থীদের মূল শত্রু,
আর অন্যদিকে বড় বাম দল সিপিআইএম মনে করছে যে বিজেপি প্রধান শত্রু হলেও ওই রাজ্যে তৃণমূলের সঙ্গেই আসলে তাদের প্রধান লড়াই। এই দুই মতামত নিয়ে গণমাধ্যম আর সামাজিক মাধ্যমে চলছে আলোচনা বিতর্ক। এই মতবিরোধ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে কী প্রভাব ফেলতে পারে সেই খোঁজ নিয়েছেন কলকাতায় সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। বিহারের মতো পশ্চিমবঙ্গেও বামপন্থীরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে কিনা এই নিয়ে আলোচনার মধ্যেই নকশালপন্থী সিপিআইএম এর লিবারেশন দলের একটি তত্ত্ব নিয়েও বামেদের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য মন্তব্য করেছিলেন যে সারা দেশের মতোই পশ্চিমবঙ্গেও বামপন্থীদের মূল শত্রু হওয়া উচিত বিজেপি। যার মন্তব্য নিয়েই সিপিএম এবং নকশালপন্থীদের মধ্যে এই বিতর্ক। সেই মিস্টার দীপঙ্কর ভট্টাচার্যের কাছেই জানতে চেয়েছিলাম যে তিনি ঠিক কী বলেছিলেন এ বিষয়ে। এই কথাটাই বলেছি, ওটা দেশ আজকে যে কথাটা ভাবে বিজেপিকে কি করে ঠেকানো যায়, এটা পশ্চিমবাংলারও 1 নম্বর কনসার্ন হওয়া উচিত। আমি এই খুব কমন সেন্সের কথাই, এর থেকে বেশি কোনো রকেট সায়েন্স নয়। পর্যায়ে কেন আসছে, কে আসছে, তার জন্য কি কারণ, সেই সমস্ত কারণকে অনুসন্ধান করতেই হবে, কিন্তু সবার আগে বিপর্যয়কে ঠেকানো। আমি সেজন্য মনে করেছি যে বিজেপিকে এখানে 1 নম্বরের টার্গেট হিসেবে নিতে হবে। ভারতের সবথেকে বড় কমিউনিস্ট দল সিপিআইএম বলছে তারাও দীর্ঘদিন ধরেই বিজেপিকে প্রধান শত্রু বলে মনে করে আসছে এবং এটা তাদের দলের পার্টি কংগ্রেসে গৃহীত নীতি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও কোনো ছাড় দিতে চায় না, কারণ তাদের মতে এ রাজ্যে বিজেপির বারবারন্ত শুরু হয়েছিল মমতা ব্যানার্জি আর বিজেপির জোট গড়ার মধ্যে দিয়েই। কথা বলেছিলাম সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিমের সঙ্গে। বামপন্থীরা যখন বিজেপিকে আটকাচ্ছিল ক্ষমতার অলিন্দ থেকে, তখন দাঁড়িয়ে যারা ক্ষমতায় নিয়ে আসতে বসানোর চেষ্টা করেছে তাদের মধ্যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস অন্যতম। সেজন্য সিপিএম এর কাছে নতুন করে এটা ভাববার বিষয় নয় যে কে প্রধান শত্রু কে নয়। এজন্য আজকে পশ্চিমবঙ্গে যখন আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াইটা মজবুত করতে হবে, সেখানে তৃণমূল বিরোধী যে মানসিকতা আছে, তৃণমূল বিরোধী যে মনোভাব আছে এবং তৃণমূল বিরোধী যে রাজনীতি আছে তাকে দুর্বল করে হবে না। সিপিআইএম নেতারা আরও বলছেন যে বিহার আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা এবং লিবারেশন দলটি বিহারে ভালো ফলাফল করলেও পশ্চিমবঙ্গে তারা অতি দুর্বল। এ কারণে নকশালপন্থী দলটি এ রাজ্যের পরিস্থিতি বুঝতে ভুল করছে। এই মন্তব্য উল্লেখ করেছিলাম লিবারেশনের প্রধান দীপঙ্কর ভট্টাচার্যের কাছে। তার উত্তর ছিল, সুপ্রিমের লোকেরা যারা বেশি সংগঠন আছে, যারা বেশি বোঝেন পশ্চিমবাংলাটা, আমাদের যে প্রশ্নটা হচ্ছে তারা আমি দেখছি 2006-এর পর থেকে, সেই সিঙ্গুরের সময় থেকে তারা একই কথা বলে যাচ্ছে, অথচ তাদের ভোটটা সমানে কমে যাচ্ছে আর বিজেপি সমানে বেড়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বামপন্থীদের এমনিতেই পশ্চিমবঙ্গে যে অবস্থা তাতে প্রধান শত্রু চিহ্নিত করার এই মতবিরোধ যদি চলতেই থাকে এবং তারা যদি একই সঙ্গে দুটি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে যায় ভোটের ময়দানে, তাহলে তাদের অবস্থান আরও নড়বড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জির সঙ্গে। কংগ্রেস হোক বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট হোক এবং তাদের ফ্রন্টের বাম দল যারা, তারা কিন্তু একটা সংকটের জায়গায় রয়েছে। এক, তারা কেউই একা লড়ে না তৃণমূলকে তারা আঘাত পৌঁছতে পারবে না বিজেপির মোকাবিলা করতে পারবে। দ্বিতীয় হলো যে পশ্চিমবাংলার রাজনীতি খুবই হিংসাপ্রবণ এবং সেই হিংসাটা রুখতে গেলে তারা একত্রিত না হলে কিন্তু অসুবিধা আছে। দুটো ফ্রন্টে তারা কিন্তু লড়াই করতে পারবে না, এটা তারা কিন্তু নিজেরাও জানে এবং তারা প্রকাশ্যে সেটা বলেও। তৃণমূল কংগ্রেস না বিজেপি কে প্রধান শত্রু এই নিয়ে বামপন্থীদের মধ্যে বিতর্ক শুরু হওয়ায় কংগ্রেস, বামপন্থী সহ বিজেপি ও তৃণমূল বিরোধী অনেকগুলি দল মিলে যে যৌথ কর্মসূচি নিচ্ছে বেশ কয়েক মাস ধরে, তার উপরেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে ফোন ইনের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছেন শাহনাজ পারভিন। ধন্যবাদ পুলক। বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজ কিডনি, প্রস্টেট সহ ইউরোলজি বিষয়ক আপনাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফজল নাসের। শুরুতেই ডাক্তার নাসেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। আপনার কাছে প্রথম প্রশ্ন করছেন নীলফামারী থেকে কামরুন নাহার। আমার প্রশ্ন হলো যে আমার যদি যখন ইউরিনটা জমা হয় তখন হচ্ছে যে তলপেটটা ব্যথা করে, কেন করে, কি জন্য করে এবং এর কোনো প্রতিকার আছে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পেশাব জমলে ব্যথা করতে পারে,
পেশাবের থলির নানা রকমের ডিসফাংশনের জন্য এটা হতে পারে। আমাদের দেখতে হবে যে আপনি পেশাবের ইনফেকশনে ভুগছেন কিনা। অনেক সময় অনেক কারণ পাওয়াও যায় না, যেটাকে আমরা মোটা দাগে ভয়েডিং ডিসফাংশন বলি। তো এগুলোর খুব ভালো চিকিৎসা আছে, তবে আমরা একটা অনুরোধ করব সবাইকে, বিশেষ করে মেয়েদেরকে, আপনাদের স্বভাব এটা যে অনেকক্ষণ পেশাব জমিয়ে রাখেন, এই কাজটা করবেন না। ধন্যবাদ। এবারে প্রশ্ন করবেন ফাতিমা জাহান তাসনিম বরিশাল থেকে। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার বয়স 23। গত 4 থেকে 5 বছর ধরে আমি ইউরিনে ইনফেকশন আছে আমার। তো 2জন ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো উন্নতি হইতেছে না। তো এখন কি করা উচিত আমার? আর এর জন্য কোনো স্পেশাল ভাবে কোনো এক্সারসাইজ আছে কিনা সেটা জানার ছিল। ফাতেমা, আপনি বলছেন যে আপনার বেশ কিছুদিন যাবত ইনফেকশন সারছে না। দেখেন, ইনফেকশনের আমরা আগেও বলেছি কয়েকটা অনুষ্ঠানে যে প্রস্রাবের থলির কতগুলো ডিসফাংশন আছে, যেগুলোকে সিমটম গুলো মনে হয় যে ইনফেকশন, আসলে কিন্তু ইনফেকশন না। ইনফেকশন ছাড়া অন্যান্য কারণে একই রকম সিমটম আছে, সেটাকে আগে দেখতে হবে। আর যদি সত্যি আপনার এরকম অনেকদিন যাবত ইনফেকশন থাকে, তাহলে এটাকে আমরা ধরবো কমপ্লিকেটেড ইউটিআই। এটা সাধারণ ইউটিআই যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টে আপনার ভালো নাও হতে পারেন। কাজে আমাদের কমপ্লিকেটেড ইউটিআই ট্রিটমেন্টে আপনাকে চিকিৎসা করতে হবে। এই জন্য আমি একজন বলবো যে আপনি একজন নিকটস্থ একজন ইউরোলজিস্ট অথবা একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখান, দেখে ঠিক মতো ট্রিটমেন্ট করেন। ডক্টর নাসের, দীর্ঘদিন যদি এই ইউরিন ইনফেকশন থাকে, তাহলে সেটা কি কিডনি বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। যদি অনেকদিন যাবত ইনফেকশনটা থাকে, এটা কিডনিকে, মানে ইনফেকশনটা নিচ থেকে উপরের দিকে আসে থাকে, উঠতে থাকে আর কি। তো পেশাবের থলি পর্যন্ত থাকলে একটা সমস্যা, এরপর যদি উপরের দিকে উঠে কিডনিকে ধরলে আমরা এটা পাইলোনেফ্রাইটিস বলি। পাইলোনেফ্রাইটিস রোগটা খারাপ। এটা যদি দীর্ঘমেয়াদী হয়, যেটা ক্রনিক পাইলোনেফ্রাইটিস, সেটা কিন্তু একটা পর্যায়ে যে কিডনি ফেলিউর হতে পারে। আবার আরেকটা যেটা, যাদের ধরেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিশেষ করে ওল্ড এজে অথবা ধরেন ডায়াবেটিস বা অন্যান্য রোগ থাকে, এদের যদি ইনফেকশনটা পেশাবের থেকে, তন্ত্র থেকে যদি রক্তে চলে যায়, যেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া, এটাও কিন্তু মারাত্মক রোগ এবং মৃত্যুর কারণ হতে পারে। যেটাকে হেলাফেলা করা যাবে না পেশাবের ইনফেকশনকে। ধন্যবাদ। এবারে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাপ্পি মজুমদার। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাগিনে বয়স হচ্ছে 17 বছর। গত মাসের 6 তারিখে ওর মেনিনজাইটিস প্রবলেম ধরা পড়ছিল। তো ওকে ডাক্তার যখন ট্রিটমেন্ট করছিল, ব্রেনে যখন ওষুধ দিতে, তখন তার কিডনিটা ক্রিটিনিয়ামটা বেড়ে গেছে, 12 পর্যন্ত চলে গেছে সর্বোচ্চ। তো এখন যেটা হচ্ছে, ওনারা ওকে ডায়ালিসিসের ডায়ালিসিস করতেছে। তো ডায়ালিসিস করার পরে প্রায় 1 মাস হয়ে গেছে। এখন তার যে ক্রিটিনিয়াম লেভেলটা, সেটা হচ্ছে 3, তার কাছাকাছি আছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে, তার ডায়ালিসিস যখন অফ করে 2-1 দিন যায়, সেক্ষেত্রে যখন পরীক্ষা করে, তখন ডায়ালিসিসটা মাত্রাটা হচ্ছে কমে যায়। ডায়ালিসিস করলে কমে, কিন্তু ডায়ালিসিস না পেলে ক্রিটিনিয়ামের মাত্রাটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আসলে কি করা যায়, বা আসলে তার যে কিডনির প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আপনার ভাগ্নের একটা সিরিয়াস অসুখ হয়েছিল, মেনিনজাইটিস, এবং এইসব ক্ষেত্রে যেটা হয়, তার সাথে হয়তো আরো কোনো সমস্যা থাকতে পারে। এটা অ্যাকিউট রেনাল ফেলিওর, মানে স্বল্পস্থায়ী কিডনিটা বিকলাঙ্গ হয়ে বসে আছে। ডাক্তাররা ডায়ালাইসিস দিচ্ছে সাপোর্টের জন্য। এসব ক্ষেত্রে একটা সুবিধা আছে যে এটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে। যে কয়দিন এটা কিডনি তার কার্যকারিতা আবার পুনরায় চালু না করছে, ততদিন ডায়ালাইসিস দিয়ে আপনাকে সাপোর্ট দিতে হবে। আপনার এখানে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই। এবারে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনক সাজওয়ানি। আমার আব্বু দীর্ঘ 2 বছর যাবত কিডনি রোগী। আব্বুর এসক্রিয়েটিন এখন 7.34। কিছুদিন ধরে আব্বু সারা শরীর প্রচন্ড চুলকাচ্ছে, আর পেটের 2 পাশে হচ্ছে সবসময় ফোলা লাগে, পেটটা ভরা ভরা এমন দেখাচ্ছে। এখন আমরা কি করতে পারি? দেখেন, আপনার বাবার ক্রিয়েটিনিন লেভেল বলেছেন 7-এর উপরে, তার মানে এটা এন্ড স্টেজ রেনাল ফেলিওর, এবং যে কোনো সময় আরো বেশি হয়ে যেতে পারে। সারা শরীর চুলকাচ্ছে, বেশ কিছু বর্জ্য পদার্থ কিডনি কাজ না করলে জমতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ইউরিয়া,
বা এই জাতীয় বেশ কিছু আরো কিছু পদার্থ আছে যেগুলো কিন্তু শরীরে চুলকানি তৈরি করতে পারে। আর শরীর যে ফুলে যাচ্ছে বলছেন, তার মানে যে পরিমাণ পানি শরীর থেকে বের করার কথা কিডনিতে সেটা পারছে না। তা আপনারা উনি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছেন রেনাল রিপ্লেসমেন্টের জন্য, মানে অন্য কোনোভাবে এই কাজটা সমাধান করতে হবে। অতি দ্রুত আপনারা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করুন। ওনার ফিস্টুলা হয়তোবা করতে হতে পারে, মানে ডায়ালাইসিস দেওয়ার জন্য। ধরে নিচ্ছে আপনার বাবার বয়স 50 বা তার উপরে, তো অতি সত্বর এই কাজগুলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিন। ধন্যবাদ। এবারে প্রশ্ন করছেন ফারিন খান ঢাকা থেকে। আমার পেশেন্টের এজ 60, ওর ইয়ে হচ্ছে এনলার্জ 64 আর আফটার ভয়েড ওর ইয়ে জমে থাকে 159। তো এর আগে ওষুধ খেয়েছিল আলফাম্যাক্স নামে, এটা চলছিল, আর ইডিসটা 2 মাস খেয়েছিল। আর এর রিসেন্ট তার ওষুধটা 1 মাসের জন্য দিয়েছেন হলো ম্যাক্সব্রেইন ডি এবং ইডিসটা 1 মাসের জন্য। ডক্টর বলেছেন এটার ইমপ্রুভমেন্ট না হলে সার্জারিতে যেতে হবে। আপনার অ্যাডভাইসটা? আসলে অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত। আপনি যে সিনারিওটার কথা বললেন যে অনেকটা পেশাব 150 সিসির উপরে পেশাব থেমে যায়, এই থেকে যাচ্ছে, এটার সাথে আমাদের দেখতে হতো যে ওনার ফ্লোটা কেমন আছে। শুধু এটাই একমাত্র ক্রাইটেরিয়া না যে উনি কত জোরে পেশাব করতে পারেন, ওনার সর্বোচ্চ কত জোরে পারেন, এভারেজে কত পারেন এবং কতটা থেকে যাচ্ছে, যেটা আপনি বললেন। তো আমরা একটা সিস্টেমের মাধ্যমে আগাই। আপনার ট্রিটমেন্ট লাইনটাও ঠিক আছে। তো এরপরে আপনি যদি একটা ওষুধ পেতো আগে, এখন 2টো ওষুধের কম্বিনেশন দিয়েছে ম্যাক্সিন ডিমারে। তো এইটা 2টো অংশের মধ্যে একটা অংশ প্রোস্টেটের সাইজটাকে ছোট করে দিবে আর কি। তো এটার পরে যদি দেখেন যে আপনার ফিজিক্যালি ইমপ্রুভ করেছে, উনি নিজের থেকে বলছে যে না আমার আগে যা ছিল তার চাইতে 1 মাসে আমি ভালো আছি, তাহলে আপনি ওষুধ কন্টিনিউ করতে পারেন। আর যদি বলে যে না আমি আগের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এবং পরীক্ষার যে ফলগুলো এরপরে আপনাকে নিশ্চয়ই একটা আল্ট্রাসোনোগ্রাম করা হবে এবং পেশাবের গতিবেগটা দেখা হবে, সেটা যদি আপনার ফেভারে না যায় সেই ক্ষেত্রে অপারেশনে চলে যাওয়া ভালো। কারণ আস্তে আস্তে পেশাবের থলির ক্ষতি হবে, এরপরে কিডনি দুটোর ক্ষতি হওয়া শুরু করবে। তো 2টো অঙ্গকে প্রিভেন্ট করার জন্য আমাদের এই কাজটা করে নেওয়াটা ভালো হবে। ধন্যবাদ। ডক্টর নাসের, প্রস্টেট সুস্থ রাখার জন্য কি করতে পারেন পুরুষেরা? এটা অনেক একটা ভালো প্রশ্ন এবং বড় প্রশ্ন। আদিকাল থেকে গবেষণা হচ্ছে যে প্রস্টেট কিভাবে ঠিক রাখা যায়। তো বলে যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যদি বেশি খাওয়া যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে সমস্ত খাবারের মধ্যে আছে, শাকসবজি বেশি খাওয়া, ভেজিটেবল ডায়েট করা এবং হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ আমরা যে টক ফলগুলা খাই, এগুলো যদি আমরা খাই সেই ক্ষেত্রে প্রস্টেটটা ভালো থাকতে পারে আর কি। কিন্তু আপনি জানেন যে প্রস্টেট বেসিক্যালি এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট অর্গান এবং বয়স বাড়ার সাথে সাথে এর কিছু রিসেপ্টর মেডিয়েটেড চেঞ্জ হয়। তো এইটার বৃদ্ধি চাইলেও কিন্তু থামিয়ে রাখাটা অনেক ক্ষেত্রে সম্ভব না। তবে যেটা বললাম সুস্থতার জন্য এই কাজগুলো আমরা করতে পারি আর কি। এবারে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ রুবেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটা? আমার 2টো প্রশ্ন। প্রশ্ন হচ্ছে কি কেমন ধরনের খাওয়া দাওয়া করলে মানে কিডনিটা সুস্থ রাখা যায়, আর নাম্বার 2 হচ্ছে আপনার কিডনিতে ময়লা এবং পাথর কেন জমে? প্রথম প্রশ্ন বললেন যে কিডনি কিভাবে সুস্থ রাখা যায়। কিডনি সুস্থ রাখতে গেলে আমরা প্রথমে বলি যে আপনি আপনার লাইফটাকে ডিসিপ্লিনে নিয়ে আসবেন, পরিমিত ঘুমাবেন, পরিমিত কাজ করবেন, পরিমিত পানি পান করবেন এবং যেরকম অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাবেন না, সিগারেট স্মোক করবেন না, একটা বয়সের পরে অতিরিক্ত মাংস, প্রোটিন জাতীয় খাবার এগুলা যতটা পারেন নিয়মের একটা পরিমাণের মধ্যে অবশ্যই রাখবেন। ভয়েডটা ঠিক মতো করবেন, ঠিক সময় মতো প্রস্রাব করবেন, আর যত্রতত্র ওষুধ খাবেন না, বিশেষ করে ব্যথার ওষুধ। একটা বয়সের পরে আমাদের শরীরে ব্যথা শুরু হয়ে যায়, তখন আমরা ফার্মেসিতে যাই, যে বলি যে ব্যথার ওষুধ দেন, ওষুধ খেতে থাকি, কিডনিটা ক্ষতি করে। আরেকটা বলেছেন পাথর কেন হয়। পাথরের আসলে আসল কারণ আমরা 85 থেকে 90 ভাগ ক্ষেত্রে আমরা জানি না।
তবে ভৌগোলিক অবস্থান যদি বলি, সমুদ্র থেকে দূরে যারা বাস করে তাদের পাথর সংখ্যা বেশি। যেমন বাংলাদেশে রংপুর, দিনাজপুর জেলা, ময়মনসিংহ, জামালপুরে পাথর বেশি। ইউরোপের দিকে যদি দেখেন, আলপসের তীরে যারা বাস করে, গরম আবহাওয়ায় যারা বাস করে, যেমন মিডল ইস্টে, আমাদের দেশের যে সমস্ত ভাইরা মিডল ইস্টে চাকরি করতে যান, এরা কিন্তু একটা পর্যায়ে পাথর বাছিয়ে ফেলেন। পানির পরিবর্তে যারা কোল্ড ড্রিঙ্কস বেশি খায়, ঠিক আছে, আমি আবারও বলছি, এটাও মিডল ইস্টের একটা বড় সমস্যা, পানিটা না খেয়ে কোল্ড ড্রিঙ্কস বেশি খায়। আর একটা হচ্ছে যদি পেশাবের ইনফেকশনটা ঠিক মতো ট্রিটমেন্ট না করা হয়, ইনফেকশন থেকেও কিন্তু পাথর হতে পারে। এই সমস্ত কারণগুলো পাথরের জন্য দায়ী। তবে কিছু খাবার আছে যারা স্টোন ফর্ম করে, যেরকম মাটির নিচে অক্সালেট কন্টেনিং খাবার যেগুলো আছে, এগুলাতে কচুর শাক, পুঁই শাক, পালং শাক, এই জাতীয় খাবারগুলো কিন্তু পাথর ফর্মাল আর কি। ঠিক আছে, ধন্যবাদ। এবারে বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফারহানা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ছেলের যখন ছোট ছিল, 7-8 বছর বয়স, তখন তার প্রস্রাবের সমস্যা ছিল, 2-1 ফোঁটা করে প্রস্রাব পড়তো। ডাক্তারে বলছে যে মুসলমানি করলে ওর সমস্যাটা সমাধান হয়ে যাবে, কিন্তু ওর সমস্যা এখন, ওর বয়স 14 বছর, মুসলমানি করা হয়েছে কিন্তু ওর সমস্যাটা এখনো আছে। রাত্রে 12:30টার দিকে ঘুমায়, তারপরে বিছানায় মানে ওর প্যান্টে মনে হয় যেন ভিজা, অল্প অল্প জায়গা নিয়ে ভিজা। কিন্তু এর সমাধান কি? রাত্রে 2-3 বার সুই দেয়, উঠে 2 বার অবশ্যই ওঠে, রাত্রে 12:30 থেকে 5টার মধ্যে 2 বার ওঠে। এখন এর সমাধানটা কি? যে প্যান্টে শেষ করে। আপনি কিন্তু দুটা সমস্যা বললেন আমাদের দৃষ্টিতে। একটা হচ্ছে যে ফোঁটা ফোঁটা পেশাব পড়ে, এটা কি সারাদিন ধরে পড়ে নাকি শুধু রাত্রে শোবার পরে পড়ে? আরেকটা বলছেন যে রাত্রেবেলা ভেজা থাকে, শুধু রাত্রে শোয়ার পরে পড়ে। আচ্ছা, যদি এটা পড়ে আমাদের একটু দেখতে হবে যে এটাকে আমরা আমাদের ভাষায় বলি নকটার্নাল ইউরেসিস। এটার ভালো মেডিকেল ট্রিটমেন্ট আছে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু ব্যায়াম করলে এটা ভালো হয়ে যায়। আর কিছু অর্গানিক কারণ থাকতে পারে। অর্গানিক কারণের মধ্যে প্রস্রাবের নালীতে জন্মগত অনেক সময় পর্দা থাকে, ওই ধরনের কোনো সমস্যা আছে কিনা। আপনার বরিশালে ভালো ভালো ইউরোলজিস্ট আছে, একটু শরণাপন্ন হন মেডিকেল কলেজে, সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। এবারে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফাতেমা বিনতে নূর। হ্যালো, জি, আপনার প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছি। স্যারের কাছে আমার প্রশ্ন, আমার ভাইগনা দীর্ঘ প্রায় 10-12 বছর যাবৎ কিডনি রোগের সমস্যা ভুগছে। মানে ও ফুলে যায়, ফুলে গেলে প্রস্রাব আটকে যাওয়ার পরে ওর কটান আর হলো লেসিস এই জাতীয় ট্যাবলেট খাইতো। তা এখন 5-6 বছর যাবত এখন ফুলে না। এখন ওর সমস্যা হচ্ছে মানে সারা শরীরে বর্তমানে চুলকানি আছে, আর হচ্ছে বুকের হাড় ফুলে যায়, মানে বুকের হাড়টা এখানে উঁচু হয়ে গেছে। এখন এর জন্য আমাদের কি করণীয় বা কি ট্রিটমেন্ট করতে পারি? এখন শুধু ক্যালসিয়াম ওষুধ খায়, জিঙ্ক ক্যালসিয়াম। আপনি যেটা বলছেন যে আগে ফুলে যেত, কট্রান মানে এটা একটা স্টেরয়েড খেত, ল্যাসিক্স খেত, তার মানে তার গ্লোমেরুলোনেফ্রাইটিস ছিল সেই সময়। এবং এটা থেকে একটা যেটা হয় যে ক্যালসিয়াম মেটাবলিজমের একটা সমস্যা হয়, তার ফলশ্রুতিতে এই সমস্যাগুলো হচ্ছে। তো এটাকে রিভার্স করতে হলে যে ডোজে ক্যালসিয়াম দিচ্ছেন আমার মনে হয় ডোজ কম হয়ে গেছে। আপনি এটার জন্য একজন নেফ্রোলজিস্টের শরণাপন্ন হন। আপনার কাছাকাছি, আপনি তো গাজীপুর থেকে বলছেন, গাজীপুরেও কিন্তু ভালো মেডিকেল কলেজ আছে, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ আছে, ওখানে নেফ্রোলজিস্ট আছে, ওখানে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে এসেছে, আমরা আর কোনো প্রশ্ন নিতে পারছি না। আজ যারা প্রশ্ন রেখেছেন তাদের ধন্যবাদ। যাদের সময় দিতে পারিনি, আশা করি আমাদের সঙ্গে তারা ভবিষ্যতে আবারও যোগাযোগ করবেন। ডক্টর মোহাম্মদ ফাজল নাসের, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শ্রোতাদের এখন ফিরিয়ে নিয়ে যাব লন্ডন স্টুডিওতে পুলক গুপ্তর কাছে। ধন্যবাদ শাহনাজ। শুনছিলেন ঢাকা থেকে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞের উপস্থিতিতে ফোন ইন। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করা করোনা ভাইরাসের টিকা 95% কার্যকর এবং নিরাপদ বলে সর্বশেষ পরীক্ষায় তথ্য পাওয়া গিয়েছে। আর বাংলাদেশে 50,000 মেট্রিক টন চাল আমদানি করার জন্য টেন্ডার ঘোষণা করা হয়েছে। শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধ্যে 7:30টায়, ভারতের সময় সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করি। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।
This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.